তুষার আমি আপনি তো আজকে এই যে নাগরিক এই শোক অনুষ্ঠানটা হয়েছিল বেগম খালেদা জিয়ার স্মরণে, আহ সেখানে অনেকের মধ্যে আপনিও ছিলেন। এটা নিয়ে আমার একটু কৌতূহল ছিল আগে থেকেই, যে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর একটা জাতীয়ভাবে একটা এরকম একটা শোক অনুষ্ঠান হওয়াটা আমার মনে হয় যে, কারণ উনি তো আর একটা কোনো দলের নেত্রী ছিলেন না। ওনার যে জানাজা হলো, সেখানে সবার যে উপস্থিতি আমরা দেখেছি। তো সেখানে আপনি যে ছিলেন, আপনার মানে আপনি যদি একটু আমাদেরকে বর্ণনা করতেন যে আপনার অভিজ্ঞতাটা কি এবং কি দেখেন। আমি যাওয়ার সময় ভেবেছিলাম যে এত বেশি লোক হয় বা এই ধরনের অনুষ্ঠানে যেহেতু লোকে লোকারণ্য হয় এক ধরনের শৃঙ্খলা জনিত সমস্যা থাকে। কিন্তু আমি জি। দেখলাম যে গাড়ির পার্কিং থেকে শুরু করে অনুষ্ঠানের প্রবেশ পথ এবং যারা ভেতরে দায়িত্বে ছিলেন আয়োজনের তারা খুবই সুশৃঙ্খল ছিলেন, তারা নিজেরাও শৃঙ্খলা রক্ষা করেছেন এবং আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা থেকে শুরু করে তাদের আহ আহ ঠিক মতো অবহিত করা, এই সবগুলি ব্যাপার তারা ভালোভাবে করেছেন। আমি যখন ঢুকি তার 1-2 মিনিট আগে তারেক রহমান সেখানে প্রবেশ করেন। তো যার ফলে আমি অনুষ্ঠানের একদম শুরু থেকেই দেখতে পেরেছি। সেইখানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আমি লক্ষ্য করেছি যে বিরোধী রাজনীতিবিদদেরও অনেকে ছিলেন এবং আহ, সরাসরি বিএনপি রাজনীতিকে সমর্থন করেন না এমন ব্যক্তিরাও ছিলেন। কারণ আহ, একটি বিষয় আজকে আরো সুস্পষ্ট হয়েছে যে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা এবং সম্মানের জায়গাটি আসলে একটা সার্বজনীন বিষয়ে পরিণত হয়েছে। অনুষ্ঠানে তারেক রহমান বা তার পরিবারের কেউ কথা বলেন নাই, তারা শুধু শুনেছেন এবং কথা বলেছেন যারা, তাদের মধ্যে সম্পাদকরা ছিলেন। আহ, মাহফুজা নাম কথা বলেছেন, আমি দেখলাম যে মাহমুদুর রহমান কথা বলেছেন। আবার এই অনুষ্ঠানের যিনি আমন্ত্রণ জানিয়েছিলেন মাহবুবুল্লাহ সাহেব তিনি বলেছেন এবং জে আর মোদাচ্ছের সাহেব বিচারপতি তিনিও কথা বলেছেন। তারপর আমরা ফাহামকে কথা বলতে শুনলাম, নুরুল কবিরকে কথা বলতে শুনলাম, একাধিক কূটনীতিবিদ কথা বলেছেন, অর্থনীতিবিদ কথা বলেছেন। এবং কথাগুলি ভালো ছিল। শফিক রেহমান কথা বলেছেন, কথাগুলি শুনতে ভালো লেগেছে। কেউ ছোটখাটো স্মৃতির কথা বলেছেন, দেবপ্রিয় ভট্টাচার্য কথা বলেছেন। আমি সবার নাম মনে করতে পারছি না, যেগুলি মনে পড়ছে বলছি। জি, জি। বক্তব্য খুব সুসংহত ছিল। কোন কোন বক্তা একটু ইংরেজিতে বলেছেন, কারণ কূটনীতিকদের একটি বড় বহর সেখানে ছিলেন। বাংলাদেশে যারা বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিবিদ রয়েছেন তারা ছিলেন, ফলে কিছু কিছু বক্তৃতা ইংরেজি বাংলা মেশানো ছিল, দু একটা বক্তৃতা ইংরেজিতেই ছিল। আহ অনুষ্ঠানে একটা চমৎকার সুভেনির দেওয়া হয়েছে একটা ব্যাগে করে, এবং সোভেনিরটা খুবই চমৎকার ছাপা, কিছু ছবি আছে, কিছু আম, আহ, স্মৃতি রয়েছে সেখানে এবং কিছু লেখাও রয়েছে। আমি সোভেনিরটা আপনাকে দেখাতে পারি। সোভেনিরটা আসলে আমার খুব ভালো লেগেছে, এটা হচ্ছে সেই সোভেনিরটা। এবং এই আমি উল্টো দিক দেখিয়েছি, এই যে এইটা হচ্ছে সুভিনিরের প্রচ্ছদ। এবং জি। সুভিনিরের মধ্যে আহ কূটনীতিবিদদের যে এবং বিভিন্ন দেশ থেকে যে শোক বানিয়ে এসেছে সেটা আছে। তারপর পত্রিকাতে যে তার মৃত্যুর পরে যে হেডলাইন গুলি বেরিয়েছিল সেটার একটা সংগ্রহ আছে। এবং কিছু পারিবারিক ছবি রয়েছে। এবং একদম শেষে শোক বইয়ে যারা সই করেছেন সেখান থেকে দু একটা আহ আহ, সই, শোক বইয়ে যে বাণী সেটা যারা দিয়েছেন শোক বইয়ে বার্তা তাদেরটাও আছে। তো আয়োজনটি খুবই আমি বলবো যে একটা অভিজাত এবং একটা প্রশ্ন। সুগ্রন্থিত একটি আয়োজন ছিল। জি। আহ দু একজন মানুষ একটু বাড়াবাড়ি করছিলেন, দু একজন ধাক্কাধাক্কি করে সামনে চলে যাওয়ার চেষ্টা করছিলেন যখন তারেক রহমান বেরিয়ে যাচ্ছেন। তো সেটাও বেশ সুন্দরভাবে তারা মেনটেন করেছেন, কোনো আমি ধরনের এখানে অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। একটা বিষয় একটু বলতে চাই, যে দেখুন, বেগম খালেদা জিয়া একজন রাজনীতিবিদ ছিল। আপনি যদি একটা হাইপোথেটিক্যালি ভাবেন যে এখন সামনে একটা নির্বাচন, এবং সবাই বলা বলি করছে নির্বাচনের ফল কি হবে আমরা জানি না, নির্বাচন তো এরকমই হয়। কিন্তু তারপরেও যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে নেই, অনেকে বলা বলি এমনও করছেন যে হয়তো বিএনপি আগামীতে ক্ষমতা আসবে। যদি বিএনপি আগামীতে ক্ষমতা আসে, তাহলে তারেক রহমান আগামীতে প্রধানমন্ত্রী হবেন। তো আপনার কি মনে হয়, যদি বিএনপি আগামীতে ক্ষমতায় আসার মতো সম্ভাবনাময় দল না হতো, তাহলেও কি এই অনুষ্ঠানে এরকম ভাবে আয়োজন হতো? অথবা এখানে কি এরকম তারা থাকতেন? এটা যেমন প্রশ্ন, তেমন আরেকটা প্রশ্ন আমার, যে এমনও তো হতে পারে যে এইটা শুরু হলো, এরপর যখনই কোনো জাতীয় নেতৃবৃন্দের এরকম মানে শোক সভা হবে, সেগুলো এরকম ভাবে
এই মানে সবাই মিলেমিশে করবেন। কারণ আমরা তো দেখছি, আমি শেখ হাসিনার কথা বলছি না, আমি বঙ্গবন্ধুর কথা বলছি। ওনার যে ওনার মৃত্যুবার্ষিকীটাকে আমরা কিভাবে পালন করলাম, এটা তো খুব বেশি দিন আগে যায়নি। তো সেগুলো কি এরকমই হবে? আমরা কি নতুন একটা ধারার সূচনা করতে পারবো, নাকি এটার সঙ্গে ওই ক্ষমতায় আসা যাওয়া সম্ভাব্য ক্ষমতাবান ব্যক্তিরা এরকম একটা ঘটনা ঘটেছে? নাগরিক শোক সভা অতীতে আমি যেগুলি দেখেছি সেইগুলি ম্যাক্সিমামই ইন্টেলেকচুয়ালদের অথবা কবি সাহিত্যিকদের, এবং এত বড় আয়োজনে নাগরিক শোক সভা খুব একটা আমরা দেখি নাই। তো সেই হিসেবে এটা তো একটা নতুন, আমি মনে করি যে একটা শুভ সূচনা, যে আমরা সবাই মিলে একজন নেত্রীর পরলোক গমনকে আমরা শোক প্রকাশ করতে পারছি, তাকে নিয়ে আলোচনা করতে পারছি। এটা একটা সুন্দর বিষয়। আমি মনে করি যে এটা যদি এরকম হয় যে দলগুলির মধ্যে সুসম্পর্ক থাকে, এবং দল যদি তার নেতাকে বা নেত্রীকে দলীয়করণ করে না ফেলে, তাহলে আমার মনে হয় যে এটা হবে, সামনেও হবে। এরকম একটা সুন্দর বিষয় আজকে মনে হয়েছে। কেননা ওইখানে যারা কথা বলেছেন তারা সবাই তো ঠিক দলীয় লোকও ছিলেন না, হয়তো দলের প্রতি সমর্থন আছে, এদেরকে তো বেছে নেওয়া হয়েছে। তো উপস্থাপনা করেছেন আশরাফ কায়সার, সম্ভবত কাজী জেসিন ছিলেন, তারা উপস্থাপনা করেছেন। তো এরকম একটা পরিস্থিতি রয়েছে। এটা ঠিক যে বক্তাদের বেলায় নিশ্চয়ই তারা একটা দলীয় চিন্তা বা দলীয় সমর্থকদের কথা চিন্তা করেছেন। প্রফেসর এস এম এ ফায়েজ ছিলেন, উনি বক্তৃতা দিয়েছেন। আমি যাদের যাদের মনে পড়ছে, আমি তো আসলে সব মনে করে রাখি নাই। তো এটা একটা। আরেকটা হচ্ছে যে আহ, দেশের পরিস্থিতিও নির্ভর করে আসলে এই ধরনের একটি অনুষ্ঠান হতে পারার উপরে। এখন যে পরিস্থিতি আছে, আপনি ঠিকই বলেছেন যে অনেকেই হয়তো ভাবছেন যে বিএনপি আগামীতে সরকার গঠন করবে। তবে এটাও ঠিক যে বিএনপি যদি সরকার গঠন নাও করতো, এরকম ভাবে একটি অনুষ্ঠান আয়োজন করলে আসলে সেটা এরকমই সফল হবার কথা। কারণ বেগম জিয়া তার নিজের কারণেই মানুষের কাছে এক ধরনের আমি বলবো যে শ্রদ্ধার জায়গাটা পেয়েছেন। বিশেষ করে তার শেষ বক্তৃতাটির কথা যেটা তিনি দিলেন, ওই একটা পুরো বক্তৃতা আগস্ট মাসে, সেই বক্তৃতাটির কথা আজকে অনেকেই তার ভাষণে অল্প বিস্তর উল্লেখ করেছেন, যে তিনি প্রতিশোধকামী হন নাই, তিনি ঐক্যের কথা বলেছেন। এই বিষয়গুলি সবাই খুব প্রশংসা করেছেন। তো এরকম বিষয়ও আসলে তাকে মানুষের আরো কাছাকাছি নিয়ে গেছে বলে আমার মনে হয়েছে। কেননা বাংলাদেশে যে এত হিংসা বিদ্বেষ, এর মধ্যে তিনি যদি কোনো কারণে বলতেন যে এগুলি প্রতিকার হওয়া দরকার, বা এগুলি বিচার হওয়া দরকার, বা একটু যদি তিনি ইশারাও দিতেন, তাহলে হয়তো আরো বেশি পরিমাণে আহ মব বা অন্য কিছু হতে পারতো। কিন্তু তিনি কিন্তু একদম সঠিক সময় সঠিক কথাটি বলেছেন। তো এই বিষয়গুলি সবাই বেশ মনে করেছেন। তার গণতান্ত্রিক সংগ্রামের কথা সবাই বলেছেন। তার কয়েকটি উক্তির কথা সবাই বলেছেন। তার মধ্যে একটি উক্তি সবাই বলেছেন যে ওনার দেশের বাইরে কোনো ঠিকানা নাই এবং উনি দেশেই মরবেন, এই কথাটা উনি বলেছিলেন। তো এই ব্যাপারগুলি মানুষকে ওইখানেও আবেগে আক্রান্ত করেছে, অনেকেই বেশ আবেগপ্রবণ হয়েছেন। দু একটি বক্তৃতা যে খুব ভালো হয়েছে বা এটা বলা যাবে না, দু একটি বক্তৃতার মধ্যে হয়তো আরো ভালো হতে পারতো। কিন্তু সব মিলিয়ে অনুষ্ঠানটি আমি মনে করি যে আহ, শতকরা জি, 95% নম্বর পাবে। জি। আমরা এখন একটু আমাদের দেশের চলমান রাজনীতি প্রসঙ্গে আসি। আহ আপনি দেখেছেন যে আজকে এমনিতে যে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল, সেই নির্বাচনে একটা প্রতিদ্বন্দ্বীদের আভাস আমরা পাচ্ছিলাম। বিএনপির বিপরীতে জামাতে ইসলাম তার সঙ্গে আরো 10টা দল নিয়ে 11 দলীয় একটি জোট করেছিল। কিন্তু আজকে কালকে থেকে আমরা দেখলাম সেই জোটের একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা জন্য থাকবে না বলছিল। আজকে তারা একদম বেরিয়ে গেল। এবং কালকে আমরা শুনেছিলাম যে আসন সংখ্যা নিয়ে আলোচনা। আজকে দেখলাম বেরিয়ে যাওয়ার পর ইসলামী আন্দোলন বলছে তাদের সঙ্গে এই বিরোধটা থেকে আদর্শিক বিরোধ। ইসলামী শাসনতন্ত্র বলছে যে শরিয়া আইন চালু হবে কি হবে না, ইসলামী আইন চালু করবে কি করবে না, এটা নিয়ে তাদের আদর্শিক বিরোধ আছে। এই বিরোধ আগেও ছিল, এই বিরোধ নিয়েই তারা ঐক্যবদ্ধ হয়েছিল। এখন এই যে চলে গেল, এটা তো দৃশ্যত ওই জোট ক্ষতিগ্রস্ত হলো। হয়তো দৃশ্যত বিএনপি একটু চ্যালেঞ্জটা কমলো, না কি হলো? আপনি
আসলে এটাকে কিভাবে দেখছেন? 11 দল তো শুরু থেকেই বলেছে যে তারা আদর্শিক কোনো জোট না, এটা ভোট ভিত্তিক একটি জোট যেখানে আসন ভাগাভাগি, নির্বাচনী সমঝোতা, এটা তারা বলেছেন। এমনকি 11 দল এটাও বলেন না যে জিতলে বা হারলে তারা কি করবেন, এই জোট অব্যাহত থাকবে নাকি থাকবে না, নাকি নির্বাচনের পরে আবার যার যার মতো আলাদা হয়ে যাবেন। আরো একটা জিনিস 11 দলের দুর্বলতা ছিল, সেটি হচ্ছে যে তাদের মধ্যে যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে বিপুল পরিমাণে রাজনৈতিক মতভেদ রয়েছে। এই প্রশ্নে আমরা এর আগেও কথা বলেছি, আমিও কথা বলেছি। জামাতে ইসলাম বিষয়ে তারা যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে যে জামাত ইসলাম নাকি পরিষ্কারভাবে বলে নাই যে তারা শরিয়া আইন চালু করবে কিনা। উল্টো তারা একটা কথা বলেছেন যে কোনো একটি জায়গাতে খ্রিস্ট ধর্মাবলম্বী একজন নাকি বলেছেন যে জামাত তাকে আশ্বস্ত করেছে আহ, যে তারা শরিয়া আইন চালু করবে না। তো এই বিষয়টিকে তারা অভিযোগ হিসেবে বলেছেন। এছাড়াও আসন ভাগাভাগির বিষয়টিও তারা অভিযোগ হিসেবে বলেছেন। কিন্তু শুরু থেকে কিন্তু ইসলামী আন্দোলনের সাথে জামাতের একটা পার্থক্য ছিল। ইসলামী আন্দোলন সবসময় জামাত ইসলামের সমালোচনা করেছে। শুধু তাই না, এনসিপিও জামাতের সমালোচনা করেছে। এবি পার্টিও অন্তত জামাতের খুব কাছাকাছি আদর্শের দল না। তো এই সবকিছু মিলিয়ে এলডিপিও না। তো এবং খেলাফত মজলিস বলেন বা বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, তারপরে হেফাজতের যে অংশটি রয়েছে তাদের সঙ্গে, তাদের কথাও যদি বলেন, তাহলে কোনোটাই আসলে ঠিক জামাতের সাথে সরাসরি আদর্শিকভাবে তাদের পরিপূর্ণ ঐক্য নাই। তো এখন তারা দুইটা ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে পারতেন। একটা হচ্ছে আদর্শিক ভিত্তিতে, মানে ইসলাম, ইসলামী শাসন, ইসলাম বিষয়ক যা কিছু রয়েছে সেগুলিকে বলবৎ করার বিষয়ে আদর্শিক একটা অবস্থানে তারা এক হতে পারতেন। অথবা তারা নির্বাচনের ভোট ভাগাভাগিতে। তো শুরুতেই তো তারা বলেছেন যে তাদের ঐক্যের সূত্র ধর্ম নয়, তাদের ঐক্যের সূত্র হচ্ছে সংসদ ইলেকশন এবং ভোট, আসন, ক্ষমতা, এইগুলি। তো সেই ক্ষেত্রে বিভেদ হয়েছে, তারা বের হয়ে গিয়েছেন। তবে এতে করে জামাতের যে খুব ক্ষতি হবে ব্যাপারটা তা নয়। তবে ইসলামী আন্দোলনের লাভ হবে, কারণ তারা 265 আসনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাদের সংগঠনটি দাবি করতে পারবে যে তারা দেশের দ্বিতীয় বৃহত্তম আহ, ইসলামী দল। তারা 265 আসনে ইলেকশন করেছে, যেখানে জামাত কিন্তু 179 আসনে ইলেকশন করবে করবে বলেছিল। এখন হয়তো তারা কিছু বেশি প্রার্থী দিবে, কারণ ইসলামী আন্দোলন বেরিয়ে গিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এটাও বেশ অবাক করা যে ইসলামী আন্দোলন একটা জোট করার আগে আদর্শিক ঐক্যের বিষয়টি বিবেচনাতেই নেয় নাই, অথবা নিয়েছিল পরে ভুল বুঝতে পেরেছে, এই ব্যাপারগুলি পরিষ্কার না। আর শরিয়া আইন কিংবা এটা ধরেন ধর্মীয় আইন প্রচলন হবে কিনা, এটা যদি এত গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে তাদেরকে এটা আগেই ঠিক করে তারপরে জোটে যোগ দেওয়া উচিত ছিল না? তাই না? তারা এতদিন জোটে ছিলেন, কি তারা জানতেন যে এটা জামাত কি তাদেরকে বলেছিল যে তারা সেটা বলবৎ করবে? আরো বিষয় রয়েছে, জামাত কি কোথাও বলেছে সরাসরি তাদেরকে যে তারা করবে না? অর্থাৎ এই বিষয়ে কিন্তু কনফিউশন দূর হয় নাই। হুম। তারা কাজটা করবে নাকি করবে না, এই দুইটার কোনোটাই কিন্তু এখনো পরিষ্কার না। এবং একজন খ্রিস্ট ধর্মাবলম্বীর উক্তি তারা বলেছেন নাকি, আমি যেটা শুনেছি, তার বরাত দিয়ে। তো এখন ওই ভদ্রমহিলাও কতটুকু ঠিক ভুল বলেছেন এটারও কি কোনো নিশ্চয়তা আছে, কিংবা তার সঙ্গে কি আসলে এরকম আলাপ হয়েছে কিনা? এটা না করে তারা জোটের মধ্যেই প্রশ্নটা তুলতে পারতেন, জোটের একটা বৈঠক করে, যে আপনারা কি এটা করবেন নাকি করবেন না, পরিষ্কার বলেন। এই বিষয়টাই কিন্তু আমরা শুরু থেকে বলছিলাম যে ইসলামী আন্দোলন একজন নারী উপস্থাপক থাকলে তার সাথে বসে না অনুষ্ঠানে, কিংবা নারী আলোচক থাকলে তার সাথে আলোচনা করে না। তো সেই ক্ষেত্রে এত যারা মানে কঠোর ভাবে তারা তাদের নীতি পালন করে, তারা জামাতের সঙ্গে তাহলে কি করে থাকবে, এই প্রশ্নটা কিন্তু আমরা করেছিলাম, এবং দেখেন শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। আর জামাতের যেটা Yes. উপকার হবে সেটা হলো জামাত কিছু বেশ বাড়তি আসন পাবে। হয় সেটা তার শরিকদের মধ্যে সেটা বিলি করতে পারবে, করে হুম, হুম, শরিকদের হুম। মন আর একটু ভালো করতে পারবে, অথবা নিজেদের অনেক প্রার্থী আরো তারা দিতে পারবে। দুই দিক থেকে আচ্ছা, জামাতের জন্য ভালো হলো। তাদের আচ্ছা, এখন আসন ছাড়াতে হলো না। তবে ক্ষতির জায়গা একটাই হবে, সেটা হলো ইসলামী আন্দোলনের ভোটগুলিও তো আবার তারা পাবে না। ফলে তাদের কিছু ভোট কমবে, এবং সেই ভোট কমলে পরে সেইখানে হয়তো তাদের বিরোধী যারা, তারা একটু সুবিধা পাবে। কিন্তু যদি এমন হয়, ইসলামী আন্দোলন যদি এখন একটা, যেহেতু আদর্শিক ঐক্য তারা করে না, ভোটের ঐক্য করে, তাহলে যদি বিএনপির সঙ্গে তারা কোনোভাবে একটা সমঝোতায় চলে আসে, তাহলে এই কিন্তু কথাটা আমি বলতে চাচ্ছিলাম। আমি এই কথা বলতে চাচ্ছিলাম এই কারণে যে অনেকেই বলছে যে এই জোটটা ভেঙে যাওয়াতে আসলে দৃশ্যত সবচেয়ে যে লাভবান হচ্ছে বিএনপি। বিএনপি কি অটোমেটিকলি লাভবান হলো, না নাকি এটা ভাঙার ক্ষেত্রে বিএনপি কোনো ভূমিকা রাখে?
এটা আমরা জানি না। এখন কি? এটা বোঝা যাবে হ্যাঁ, ইলেকশন যত কাছে আসবে, অর্থাৎ মনোনয়নপত্র উইথড্রয়ালের দিন বোঝা যাবে যে কিভাবে মনোনয়নপত্রগুলি উইথড্র হচ্ছে এবং কে কার দিকে কার কার আসনে সুবিধা দিচ্ছে একজন আরেকজনকে। তো আমার মনে হয় যে বিএনপি এমনিতেও সুবিধা পেয়ে গিয়েছে, কারণ ইসলামী আন্দোলনের ভোটটা তো জামাতের ঐক্যের পক্ষে যেত। শোনা যাবে। সেটা যদি না হ্যাঁ। যায় তাহলে তাদের একটা সংখ্যক আসন কমবে, অথবা কিছু কিছু আসনে তাদের ভোট কমবে। আরেকটা হচ্ছে কোনোভাবে যদি তারা যোগ দিয়ে দেয়, বিএনপির সঙ্গে যোগ দিয়ে দিতে পারে, তাহলে তো সরাসরি এই ভোটটা বিএনপির ক্যান্ডিডেটদের পক্ষে যাবে, সেক্ষেত্রে বিএনপি আরো লাভবান হয়ে যাবে। তবে এই ভাঙনটাতে অবশ্যই যারা জামাত জোটের বিপক্ষে আছে তারা লাভবান হবে। আমি শেষ একটা প্রসঙ্গে আসি, যে এই সরকারের তো আসলে যেহেতু নির্বাচনে আর মাত্র 20-22 দিন আছে, 24 দিনের মতো আছে, তো এই সরকারেরও তো দিন প্রায় শেষ হয়ে গেল। আমরা এর আগে দেখেছি নীতিগত ভাবে যে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে, তারা মানে গুরুত্ব করে কেবলমাত্র রুটিন ওয়ার্ক করে, অন্য কোনো সিরিয়াস ধরনের কাজে হাত দেয় না। এবং যখন কোনো রেগুলার গভর্নমেন্ট থাকে তখন আমরা দেখেছি যে ইলেকশনের শিডিউল ঘোষণা হলে পর মোটামুটি রুটিন কাজগুলি সরকার করে, এর বেশি কিছু না। কিন্তু এখন আমরা কতগুলি বিচিত্র জিনিস লক্ষ্য করছি, এবং এগুলো নিয়ে বেশ বিতর্ক হচ্ছে, যে এই সরকারের মধ্যে অনেকগুলো কাজ করে, যেমন বিমানের পরিচালনা বোর্ডে তারা খলিলুর রহমানকে, তৈয়ব সাহেবকে, এমনকি ইলেকশন কমিশনের সচিবকে ঢুকিয়েছে। তো এই বিষয়টা কেমন? আবার আজকে আরেকটা জিনিস লক্ষ্য করলাম আমরা, সেটা হলো হাদির ভাইকে আহ ইংল্যান্ডে আপনার সেকেন্ড সেক্রেটারি হিসাবে করেছে। তো এটা কেমন? মানে একজন লোক মারা গিয়েছেন, তার ভাইকে, উনি তো কূটনীতিজ্ঞ না, পেশাদার কূটনীতিজ্ঞ না, তাহলে ইংল্যান্ডের মতো জায়গায় সেকেন্ড সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া, এইগুলি আসলে কি খুব জরুরি ছিল এই মুহূর্তে, আপনার কাছে মনে হয়? আমি জানি না, পেশাদার কূটনীতিবিদ যিনি না, তাকে ইংল্যান্ডের মতো একটা জায়গায় বার্মিংহামে পাঠানোটা আসলে খুব সঠিক কিনা এটা আসলে কারা বলবে, কার এটা বলার কথা, বা কে এটা সমালোচনা করবে। তবে ইউকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই জন্য যে বাংলাদেশের বিরাট সংখ্যক জনগণ ইউনাইটেড কিংডমে থাকেন। ইউনাইটেড কিংডম তো একসময় এই অঞ্চলের ঔপনিবেশিক শাসক ছিল, কমনওয়েলথের অংশ। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, এবং তাদের সাথে আমাদের রিলেশনশিপটা বেশ আমি বলবো যে অঙ্গাঙ্গী ভাবে আছে। আমাদের কোড ব্রিটিশরা বানিয়ে দিয়েছে, আমাদের বহু আইন ব্রিটিশদের বানানো, আমাদের এখানকার বহু সিস্টেম, বিশেষ করে আমাদের যে সিভিল প্রশাসন বলে আমরা যেটাকে বলি, এটা তো সম্পূর্ণ ব্রিটিশদের বানিয়ে দিয়ে যাওয়া। সেখান থেকে আমরা খুব একটা সরতে পারি নাই। আমাদের এখানে এক ধরনের ব্রিটিশত্ব আছে, কিন্তু আমাদের রেলওয়েটা এখনো সেই ব্রিটিশ নিয়মে চলে। আমাদের দেখবেন কিছু পদ আছে, যেমন মশালচি পদ, তারপর বাবুর্চি পদ, তারপরে হুম, এই যে কিছু কিছু মালি পদ, এই পদগুলি হুম, যে আছে সিভিল প্রশাসনের মধ্যে, ডিসিএসপির বাংলোতে, এই পদগুলি কিন্তু ব্রিটিশদের তৈরি করা পদ। আপনি হয়তো জানেন, ব্রিটিশ আমলারা এখানে আসলে 73 জন এরকম সাহায্যকারী পেতেন, যেখানে পালকির বেহারা থেকে শুরু করে এই মশালচি, তারপরে বাবুর্চি, তারপরে আহ আহ, মালি, তারপরে বাগানে পানি দেওয়ার আলাদা লোক, বাগান করার আলাদা লোক, এরকম ঝাড়ুদার থেকে শুরু করে পাখা টানতেন একদল লোক ছিলেন, পাখা টানতেন, হাত পাখা টানতেন। হুম। তো এরকম অনেক পদবি আছে যেটা ব্রিটিশদের তৈরি করে যাওয়া। তো এরকম একটা জায়গাতে বার্মিংহামে পাঠানোর আমি মনে করি যে এটা হয়তো তারা কি বুঝে করেছেন জানি না, তবে অন্তত ভালো ইংরেজি জানা খুবই জরুরি। তো আমার ধারণা যে হাদির ভাই নিশ্চয় খুব ভালো ইংরেজি বলেন, এবং ইংরেজদের যে চাল চলন কাজকর্ম তাদের সাথে তাল মিলিয়ে চলার যে বিষয়টি রয়েছে, সেই প্রশিক্ষণ হয়তো তার আছে, আমরা তো আর জানি না। তো আশা করি তিনি সফল হবেন। তবে এই নিয়োগ এত অল্প সময় হাতে থাকা অবস্থায় দেওয়াটা না একটু আহ অসমীচীন মনে হয় আর কি। আহ, নিয়োগ আসলে কেন হলো? এটা কি হাদির এই অকাল মৃত্যুর কারণে হলো, নাকি তার যোগ্যতার কারণে হলো? এই প্রশ্নটা তো মানুষ করবে, কেননা হাদি নিজেই তো মেধার শাসন চেয়েছেন যোগ্যতার ভিত্তিতে সবকিছু হোক, তাই না? হাদির বক্তব্যের মধ্যে এটা আছে। এখন এই সব প্রশ্ন করা, আমি তো জানি না আসলে করাটাও ঠিক হবে কিনা। তবে যাই হয়ে থাকুক, হাদির পরিবার ভালো থাকুক, হাদির ভাই বোনেরা ভালো থাকুক, সবাই ভালো থাকুক, এটা আমরা চাইতে পারি।
আরেকটা জায়গা যেটা আমার কাছে মনে হয়েছে, বিমানের পরিচালনা বোর্ড, এটা খুবই অবাক লেগেছে আমার। কেননা পরিচালনা বোর্ডের যে পদ, এটা কিন্তু তাদের বর্তমান যে পদ তার চাইতে ছোট পদ আর কি। এই যাদেরকে ওখানে দেওয়া হয়েছে, তারা এর চেয়ে অনেক উচ্চ পদে আছেন। তারা কেন পরিচালনা বোর্ডের মধ্যে থাকবেন? ধরেন বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক একজন সর্বোচ্চ হ্যাঁ। ব্যক্তিদের একজন, তারপরে ধরেন আইসিটি বিভাগে একজন সর্বোচ্চ ব্যক্তিদের একজন, হুম, তারপরে হুম, হুম। বাণিজ্য উপদেষ্টা নিজেই তো একজন সর্বোচ্চ ব্যক্তিদের একজন, যার যার ক্ষেত্রে। তো এরা বিমানের মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ডে কেন যাবেন, যেখানে আরো লোকজন আছে এবং তাদেরই সমমর্যাদায় নেমে আসবেন? ধরেন আপনি সম্পাদক, আপনি নিউজ রুম এডিটর হলেন, আপনি আবার কন্ট্রিবিউটর হইলেন। হ্যাঁ, তা আপনি কন্ট্রিবিউটর হবেন কেন, তাই না? এটা একটা প্রশ্ন আর কি। তো এখন জানি না, এটা তারাই ভালো অথবা আমি বলতে পারবেন। সার্ভিসের ম্যানেজার হয়ে গেলাম, অথবা সার্ভিসের ম্যানেজার হয়ে গেলাম। হ্যাঁ, সার্কুলেশন ম্যানেজার হইতে পারেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হইতে পারেন, বিজ্ঞাপন ম্যানেজারও হইতে পারেন। হ্যাঁ, এখন কেন হইলেন সেটা তো জানতে হবে। তা আমার কাছে মনে হয় যে তারা ওই পদ থেকে এসে পরিচালনা বোর্ডে যাওয়াটা কেমন যেন একটা বিষয়। এটা কি এমন যে বিমানের ব্যাপারে কিছু সিদ্ধান্ত নিতে হবে, তাই তারা সবাই মিলে সেখানে বসে সিদ্ধান্ত নেবেন কিনা? আর বিমান বিষয়ে কি তাদের আসলে বিমান পরিচালনা, বিমান চালানো, বিমানের ব্যবসা, বিমানবন্দর বা অন্য সবকিছু, ধরেন সিভিল এবং মিলিটারি এভিয়েশন, এভিয়েশন ইন্ডাস্ট্রি সম্পর্কে তাদের অনেক ভালো ধারণা রয়েছে কিনা, এটাও তো একটা প্রশ্নের ব্যাপার হবে। যিনি আইসিটি নিয়ে এত বুঝেন, তিনি আবার বিমানও বুঝেন, তাই না? আবার কেউ কেউ নিরাপত্তা বলছে যে বিষয়। বিমানের সামনে বেশ কয়েকটা ক্যারিয়ার কেনার ব্যাপার স্যাপার আছে, এই ধরনের কিছু ব্যাপার আছে কিনা। কেনাকাটা তো যদি হয় তো স্বচ্ছভাবেই নিশ্চয়ই হবে। আর কেনাকাটা তো আসলে স্বচ্ছ অস্বচ্ছতা আমরা তো দেখি 10-20 বছর পরেও মানুষ সেই পুরোনো ফাইল টেনে বের করে। তা আমি মনে করি না যে এরকম কিছু ভাবা আমাদের উচিত, সমীচীন হবে। কিন্তু বিষয়টা আর কি কেমন লাগে যে আপনি দল বেঁধে বিমানে গেলেন, একটি পদ না তো 3টি পদ, এবং যারা গিয়েছেন তারা অত্যন্ত ক্ষমতাশালী ব্যক্তি, এবং সরকারের তো আসলে 1 মাস নাই এখন আর, ওই অর্থে ধরলে। এখন সরকার কি ভাবছেন যে সরকার 1 মাস না থাকলেও এই পদ পদবি যা কিছু বিলি বন্টন হচ্ছে এগুলা বহু বছর থাকবে কিনা? অথবা জামাত বিএনপি এরা কি সরকারকে কথা দিয়েছেন কিনা যে ওনাদের সব নিয়োগ অব্যাহত থাকবে? আমরা তো জানি না। যদি এই আপোষের ভিত্তিতে হয়ে থাকে তাহলে সেটা মানে বলা মুশকিল আসলে, এরকম আমরা তো আগে দেখি নাই।